সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রিপন দাস, প্রভাষক, কাকহালী সরকারি ডিগ্রি কলেজ। আজকের অনলাইন ক্লাসটি বিবিএ পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আজকের আলোচনা। তোমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটি গ্রহণ করলে, দেখলে এবং শুনলে এবং সেই অনুযায়ী অনুশীলন করলে আশা করি অঙ্কটি এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর ভালো ধারণা জন্মাবে। তাহলে প্রথমে আসো, হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ মানে হচ্ছে নগদ, ফ্লো মানে হচ্ছে প্রবাহ, স্টেটমেন্ট মানে হচ্ছে বিবরণী। তাহলে ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আমরা জানি একটি ব্যবসায় প্রতিষ্ঠানে দুই ধরনের নগদ প্রবাহ হয়, একটা হচ্ছে আন্তঃপ্রবাহ, একটা হচ্ছে বহির্প্রবাহ। ব্যবসায় প্রতিষ্ঠানে যদি কোনো টাকা আসে তাহলে সেটা আন্তঃপ্রবাহ। ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন টাকা চলে যায় সেটিকে বহির্প্রবাহ বলা হয়। তো এখানে আমরা নগদ প্রবাহ বিবরণী কি সেটা একটু করে দেখি। নগদের ভিত্তিতে কোনো কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন যে বিবরণীর মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। নগদের ভিত্তিতে কোনো কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন যে বিবরণীর মাধ্যমে উপস্থাপন করা হয় তাকেই নগদ প্রবাহ বিবরণী বলে। সহজ কথা, আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এখানে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস নাম্বার 95। অর্থাৎ তোমরা যে SFAS শুনেছ সেটির 95 নাম্বার যে সংজ্ঞাটি, সেটি হচ্ছে সেখানে নগদ প্রবাহ বিবরণীকে নিম্নরূপে আখ্যায়িত করা হয়েছে। The statement of cash flow reports the cash receipts, cash payments and net changes in cash resulting from operating, investing and financing activities during a period. It does so in a format that reconciles the beginning and ending cash balances. এখানে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে তুমি এখানে দেখো ইনভেস্টিং অ্যান্ড ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। যাই হোক, পরবর্তীতে আমরা দিয়ে যাই। নগদ প্রবাহ বিবরণীতে যে সকল প্রাপ্তি ও নগদ প্রদান অন্তর্ভুক্ত করা হয়, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস SFAS IAS 7 অনুযায়ী তাদেরকে প্রধানত তিনটি কার্যাবলীতে বিভাজন করে দেখানো হয়েছে, যেমন অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালনা সংক্রান্ত কার্যকলাপ, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ, ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপ। তাহলে আমরা যখন একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে যাব তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। প্রথম ধাপ হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়, ডিটারমাইনিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দ্বিতীয় ধাপ হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়। তৃতীয় ধাপ হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়। এই তিনটি ধাপ থেকে আমরা নগদ প্রবাহ নির্ণয় করব। তবে এর ফলে আমরা যে ফলাফল পাবো সেটি নগদ অর্থে নির্বার হ্রাস বা বৃদ্ধি হয়। এরপর আমরা চতুর্থ ধাপে গিয়ে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যে আছে, একটি প্রশ্ন আমি দেখাবো কিছুক্ষণ পরে, সেই প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করলে আমরা দেখব ফলাফল যেটা দাঁড়াবে নগদ অর্থের নিট হ্রাস বা বৃদ্ধি। যাই হোক, ফরম্যাট অফ প্রিপেয়ারিং আ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার যে ধাপ বা পদ্ধতি বা ছক সেটি দেখো। একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার জন্য যে ধাপ বা ফরম্যাট আছে সেটা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে পার্টিকুলার্স, টাকা। প্রথম 1 নম্বরে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ পরিচালন কার্যক্রম থেকে যে নগদ প্রবাহ। তাহলে এখানে কি? ক্যাশ রিসিপ্টস ফ্রম কাস্টমার, নগদ কোনো দেনাদার কাছ থেকে ও কাস্টমারদের কাছ থেকে নগদ গ্রহণ। ক্যাশ পেইড, নেট ক্যাশ প্রোভাইডেড ফ্রম অপারেটিং এক্সপেন্সেস। আমি যেটা বলছি যে ছকটা সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। এখানে দেখো ডাইরেক্ট মেথড। এরপর 2 নম্বরে গিয়ে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেল অফ ল্যান্ড বা ইকুইপমেন্ট,
purchase of land by equipment, net cash used in investing activities. Cash flows from financing activities, insurance of stock বা bond, cash dividend paid বা payment, repayment of loan. অর্থাৎ এখানে ইন্স্যুরেন্স মানে হচ্ছে বীমা, স্টক বা বন্ডের, তারপরে হচ্ছে এখানে ইন্স্যুরেন্স না, ইস্যুয়েন্স অফ স্টক বন্ড মানে স্টক বা বন্ড ইস্যু, ক্যাশ ডিভিডেন্ড পেইড কোনো নগদে লভ্যাংশ প্রদান বা রিপেমেন্ট অফ লোনের পুনঃপরিশোধ। নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস এখানে পাবো। নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ, তারপরে আমরা অ্যাড যোগ করে দেবো ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করে দেওয়ার পর ক্যাশ ব্যালেন্স অ্যাট দ্য এন্ড। এবার দেখো আমরা ইনডিরেক্ট মেথডে, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যে অঙ্কটা করে দেখাবো সেটা ইনডিরেক্ট মেথড, তাই এই চারটা দেখো। পার্টিকুলার্স টাকা নেট ইনকাম রিপোর্টেড অন দ্য ইনকাম স্টেটমেন্টে যে নেট ইনকাম দেওয়া আছে সেটা এইটা টাকাটা। তোমরা দেখবা প্রশ্নের মধ্যে এটা দেওয়া থাকে, আর দেওয়া না থাকলে বের করতে হয়। অ্যাডজাস্টমেন্টস ফর নন ক্যাশ আইটেমস, অনগত যে আইটেমগুলো আছে সেগুলোর সমন্বয়। প্রথমে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করব, তারপরে অ্যামortization অফ ইনটেনজিবল অ্যাসেটস, কোনো অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন, এই যে অবচয় অবলোপন দুটোটার কাজে একই, বিয়োগ করব আদার নন ক্যাশ আইটেমস ইনক্লুডেড ইন নেট ইনকাম। অ্যাডজাস্টমেন্টস ফর গেইনস অ্যান্ড লসেস, প্রথমে লেস গেইনস অন সেলস অফ অ্যাসেটস, add losses on sales of assets. Adjustment for change in current operating accounts, less increase in current operating assets accounts, accepts cash and cash equivalents, নগদ এবং ক্যাশ সমমান এগুলো ব্যতীত যে কারেন্ট অপারেটিং যে অ্যাসেটস, চলতি সম্পদের যে বৃদ্ধি, সেটা আমরা কি করব, বিয়োগ করে দেব। যোগ করব ডিক্রিজ ইন কারেন্ট অপারেটিং অ্যাসেটস, বর্তমানে যে চলতি সম্পদ আছে সেটা যখন হ্রাস পাবে তখন এটা আমি যোগ করে দিব। অ্যাট ইনক্রিজ ইন কারেন্ট অপারেটিং লায়াবিলিটি অ্যাকাউন্টস, অর্থাৎ যখন চলতি দায় বৃদ্ধি পাবে তখন যোগ করব, চলতি দায় হ্রাস পেলে ডিক্রিজ ইন কারেন্ট অপারেটিং লায়াবিলিটিস তখন আমরা বিয়োগ করব। তারপরে অর্থাৎ এখানে একটা কথা বলে দিই, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ, হ্রাস পেলে যোগ করব, আর চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ। Net cash provided by used in operating activities. ইনডিরেক্ট বা পরোক্ষ পদ্ধতিতে নেট ইনকামের সাথে চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পার্থক্য ও অনগদ দফাসমূহ যেমন অবচয়, অনাদায়ী দেনা, সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি ইত্যাদি সমন্বয়ের মাধ্যমে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা হয়। সংক্ষেপে বলা যায় এর সাথে নিম্নোক্ত বিষয়গুলো যোগ ও বিয়োগ করা হয়। চলতি সম্পত্তি বৃদ্ধি ও চলতি দায় হ্রাস বিয়োগ করা হয়, চলতি সম্পত্তি হ্রাস ও চলতি দায় বৃদ্ধি যোগ করা হয়, অনগদ খরচ যোগ করা হয়, অনগদ খরচ বলতে যেমন এই অবচয়, অনগদ আয় বিয়োগ করা হয়, অনগদ আয় বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনক্রিজ ইন ক্যাশ কারেন্ট অ্যাসেটস, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, নন ক্যাশ ইনকাম, এই তিনটা থাকলে সেটা আমরা বিয়োগ করে দিব। আবার বলছি, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, নন ক্যাশ ইনকাম, অর্থাৎ চলতি সম্পত্তি বৃদ্ধি, চলতি দায় হ্রাস এবং অনগদ আয়, এই তিনটি বিয়োগ করে দিব। আবার একইভাবে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, চলতি দায় বৃদ্ধি, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পদ হ্রাস, নন ক্যাশ এক্সপেন্সেস, অর্থাৎ অনগদ খরচসমূহ আমরা যোগ করে দিব। এবার বই থেকে আমি একটা ছবি তুলে এখানে স্ক্যান করে তোমাদেরকে এখানে দিলাম। তাহলে দেখো ক্যাশ ফ্লোস, এটা দেওয়া আছে ইনডিরেক্ট মেথডে। ক্যাশ ফ্লোস, ইনফ্লোস, রিসিপ্টস। ক্যাশ রিসিপ্ট ফ্রম সেল অফ গুডস, আমি কিছুক্ষণ আগে বলেছি। ক্যাশ রিসিপ্ট ফ্রম ইনকাম স্টেটমেন্ট, ইন্টারেস্ট ইনকাম, ক্যাশ রিসিপ্ট ফ্রম ডিভিডেন্ড ইনকাম। ক্যাশ আউটফ্লোস বা পেমেন্টস টু সাপ্লাইজ ফর ইনভেন্টরি, for operating expenses, to employees for services, to GOFT for taxes, for interest expenses, to other cash expenses. এটা গেল। আমরা এখান থেকে শুরু করি। নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা লেখা থাকবে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপরে ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এগুলো আগে বলেছি। তাহলে এখানে দেখো কিছু কথা এখানে লেখা দেওয়া আছে, কিছু
বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতিতে আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্কিংস। নিম্নোক্ত বিষয়সমূহ প্রশ্নে সরাসরি দেয়া না থাকলে খসড়ার মাধ্যমে বের করে নিতে হবে। ডেপ্রিসিয়েশন যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করব? ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা বের করে দেব। এর সাথে ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অ্যাসেটসেরটা যোগ করে দিব। করে দেওয়ার পর ফুললি এক্সপায়ার্ড বা ডিসকার্ডেড ইকুইপমেন্ট আমরা যোগ করে দিব। তাহলে আমরা কি পাবো? আমরা ডেপ্রিসিয়েশনটা পাবো। ইকুইপমেন্ট বা অ্যাসেটস পারচেজ, যখন আমরা কোনো সম্পদ ক্রয় করব, ক্লোজিং ইকুইপমেন্ট থেকে ওপেনিং ইকুইপমেন্ট বিয়োগ করে দিব, প্লাস সোল্ড ইকুইপমেন্ট, তারপরে প্লাস ফুললি এক্সপায়ার্ড বা ডিসকার্ডেড ইকুইপমেন্ট, এটা যোগ করে দিব। অ্যাসেটস সোল্ড, যখন ওপেনিং অ্যাসেটস থাকবে এটার সাথে অ্যাসেটস পারচেজটা যোগ করার পর ক্লোজিংটা বিয়োগ করে দিলে অ্যাসেটস কত দামে, সম্পদ কত দিয়ে বিক্রি করা হলে সেটা পাওয়া যাবে। অ্যাসেটসের মূল্য বিবেচনার সময় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সহ ধরতে হবে, এটা মাথায় রাখবে। লস অন সেল অফ অ্যাসেটস, রিটেন ডাউন ভ্যালু মাইনাস সেল ভ্যালু, যেটা লিখিত মূল্য আছে সেখান থেকে সেল ভ্যালু বাদ দেওয়ার পর আমরা এটা লস অন সেল অফ অ্যাসেটস পাওয়া যাবে। প্রফিট অন সেল অফ অ্যাসেটস, সেলস ভ্যালু থেকে রিটার্ন ডাউন ভ্যালুটি বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি তখন আমাদের লাভ হবে। অর্থাৎ যে মূল্য দেওয়া আছে তার চাইতে বেশি মূল্যে বিয়োগ করলে লাভ, যে মূল্য দেওয়া আছে সেটার চাইতে কম মূল্যে বিক্রি করলে ক্ষতি। ইন্টারেস্ট ইনকাম রিসিভড, ইন্টারেস্ট রেভিনিউ প্লাস ডিক্রিজ ইন অ্যাকিউট ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট রেভিনিউর সাথে অ্যাকিউট ইনকাম, ইন্টারেস্ট ইনকাম যেটা আছে সেটা যেটা অ্যাক্রুড বকেয়া বৃদ্ধি পেলে সেটা যোগ করে দেব। ক্যাশ ডিভিডেন্ড পেড ডিউরিং দ্য ইয়ার, রিটেন আর্নিংস অ্যাট দ্য বিগিনিং, এইটার সাথে রিটেন আর্নিংস অ্যাট দ্য বিগিনিং এর সাথে নেট ইনকাম ডিউরিং দ্য ইয়ার যোগ করব, বর্তমান বছরের বা চলতি বছরের নেট ইনকাম। এখান থেকে রিটেন আর্নিংস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বিয়োগ করে দিব। এখান থেকে স্টক ডিভিডেন্ড অফ দ্য ইয়ার বিয়োগ করে দিলে আমরা ক্যাশ ডিভিডেন্ড পেড ডিউরিং দ্য ইয়ার পাবো। নেট প্রফিট কীভাবে পাবো? ক্লোজিং রিটেন আর্নিংস থেকে ওপেনিং রিটেন আর্নিংস বিয়োগ করার পর ডিভিডেন্ড পেড যোগ করলে, অথবা ক্লোজিং ক্যাপিটাল থেকে ওপেনিং ক্যাপিটাল বিয়োগ করে প্লাস এর সাথে ড্রয়িং যোগ করে দিলে আমরা নেট প্রফিট পাবো। একটা সমীকরণ, রিটেন আর্নিংস প্লাস নেট ইনকাম সমান হচ্ছে ডিভিডেন্ড পেড প্লাস ক্লোজিং রিটেন আর্নিং। ক্যাশ পেড ফর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স expenses plus increase in prepaid insurance minus decrease in prepaid insurance. Cash paid to employees, salaries expenses থেকে increase in salaries payable বিয়োগ করে দিব। Cash received from sale of marketable securities, opening balance থেকে closing balance plus gain on sale of marketable securities minus decline in value of marketable securities বিয়োগ করে দিব। এগুলো প্রত্যক্ষ পদ্ধতিতে লাগে। ক্যাশ রিসিভড ফ্রম সেল অফ ট্রেজারি স্টক, ওপেনিং ব্যালেন্স থেকে ক্লোজিং ব্যালেন্স বিয়োগ করে প্লাস অ্যাক্সেস রিসিভস ওভার কোস্ট মাইনাস লস অন সেলস অফ ট্রেজারি স্টক বিয়োগ করে দিব। ক্যাশ রিসিভস ফ্রম সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, ওপেনিং ইনভেস্টমেন্ট থেকে ক্লোজিং ইনভেস্টমেন্ট বিয়োগ করে দিয়ে গেইন অন সেলস অফ ইনভেস্টমেন্ট যোগ করে দিব। ক্যাশ রিসিভস অফ কমন স্টক, ওপেনিং কমন স্টক থেকে ক্লোজিং কমন স্টক বিয়োগ করার পর ইস্যুড ইন এক্সচেঞ্জ অফ ইকুইপমেন্ট যোগ করে দেব, অথবা ক্লোজিং কমন স্টক থেকে ওপেনিং কমন স্টক বিয়োগ করার পর পারচেজ অফ ইকুইপমেন্ট বা ল্যান্ড বাই কমন স্টক এটা বিয়োগ করে দেব। যাই হোক, নগদ প্রবাহ বিবরণীতে কী কী আসে না? 3টি আইটেম আসে না। সংরক্ষিত আয় আসে না, শেয়ার মূলধন আসে না, রূপান্তর, বন্ডকে শেয়ারে রূপান্তর করলে সেটি আসবে না। আবারও বলছি, 3টি আইটেম আসে না। সংরক্ষিত আয়, রিটার্ন আর্নিংস, শেয়ার মূলধন আসবে না, ক্যাপিটাল, তারপরে শেয়ার ক্যাপিটাল, রূপান্তর, বন্ডকে শেয়ারে রূপান্তর, এগুলো আসবে না। নগদ প্রবাহ বিবরণীতে কোন কোন কার্যাবলী অনগদ কার্যক্রম হিসেবে গণ্য করা হয়? অনগদ বলতে অবচয় বা অবলোপন, একটা হচ্ছে রূপান্তর। যাই হোক, এবার আমরা একটা অঙ্ক দেখি। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2011 সালে এসেছে এটা। আমরা বি পার্টের অঙ্কগুলো দেখি। তাহলে এখানে একটা অঙ্ক আজকে দেখাচ্ছি। দ্য ইনকাম স্টেটমেন্ট ফর এক্স কোম্পানি শোস কস্ট অফ গুডস সোল্ড টাকা
3,24,000। তারপর দেওয়া হচ্ছে অ্যান্ড অপারেটিং এক্সপেন্সেস এক্সক্লুসিভ অফ ডেপ্রিসিয়েশন। টাকা 2,50,000. The cooperative balance sheets for the year shows that inventory increased টাকা 6,000, মানে মজুদ পণ্য 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রিপেড এক্সপেন্সেস টাকা 6,000, অগ্রিম খরচের পরিমাণ হচ্ছে 6,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজড, পাওনাদার কমে হ্রাস পেল 8,000 টাকা। অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্সেস, বকেয়া খরচ, অ্যাক্রুড এক্সপেন্সেস পেয়েবল, বকেয়া খরচ increased, বৃদ্ধি পেল 4,000 টাকা। ইউজিং দ্য ডিরেক্ট মেথড কম্পিউট ক্যাশ পেমেন্টস টু সাপ্লাইস অ্যান্ড ক্যাশ পেমেন্টস ফর ওপেনিং এক্সপেন্সেস। তাহলে ক্যাশ পেমেন্টস কীভাবে বের করতে হবে? ক্যাশ পেমেন্টস টু সাপ্লাইস, প্রথমে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, 3,25,000 টাকা। এটির সাথে ইনক্রিজ ইন ইনভেন্টরি যেটা আছে, এই যে এখানে বৃদ্ধি পেয়েছে 6,000 টাকা ইনক্রিজ, সেটা যোগ করে দিলাম। দ্য কস্ট অফ পারচেস পাওয়া গেল। এবার অ্যাড ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, এই যে পাওনাদার হ্রাস পেল সেটা আমরা 8,000 টাকা বিয়োগ করে আর যোগ করে দিলাম। তাহলে ক্যাশ পেমেন্ট টু সাপ্লাইস, অর্থাৎ আমরা কত টাকা পরিশোধ করতে হবে পরিশোধ, সেটা আমরা পেয়ে গেলাম 3,39,000 টাকা। এবার ক্যাশ পেমেন্টস ফর ওপেনিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস, দুঃখিত, ক্যাশ পেমেন্টস ফর অপারেটিং এক্সপেন্সেস। প্রথমে আমরা দেখব অপারেটিং এক্সপেন্সেস এক্সক্লুডিং ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 2,50,000 টাকা দেওয়া আছে এখানে, এই যে 2,50,000 টাকা। ডিডাক্ট, অর্থাৎ বিয়োগ করবো ডিক্রিজিং প্রিপেড এক্সপেন্সেস, 6,000 টাকা বিয়োগ করে দিলাম। এর থেকে আবার বিয়োগ করতে হবে ইনক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্সেস, 4,000 টাকা। তাহলে পেয়েবল কত টাকা? এক্সপেন্সেস পেয়েবল, তাহলে এখানে ক্যাশ পেমেন্টস ফর অপারেটিং এক্সপেন্স 2,40,000 টাকা পাওয়া গেল। আজকে এতটুকু। নেক্সট ক্লাসে আরেকটা অঙ্ক তোমাদেরকে